মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান একটা কথা কি জানেন, মেরুদণ্ডহীন পুরুষ যেমন কোনো নারীর জীবনে সৌন্দর্য নিয়ে আসতে পারে না, ঠিক তেমনি মেরুদণ্ডহীন কোনো প্রধানমন্ত্রী ওই দেশের জনগণের জীবনেও কোনো ভালো কিছু নিয়ে আসতে পারে না। আমরা আসলে ডেমো টাইপের কোনো প্রধানমন্ত্রী চাইনি। আমরা চেয়েছিলাম মেরুদণ্ড যুক্ত শক্ত মজবুত টেকসই প্রধানমন্ত্রী, যিনি শুধু জনগণের থাকবে, দলমত নির্বিশেষে। কিন্তু আপনি কি প্রুভ করে দিলেন? আজকে হসপিটালে হামলা করেছে। ক্ষমতা কখনো চিরস্থায়ী নয়। আজ যারা রাষ্ট্রের চাবিকাঠি হাতে নিয়ে নিজেদের অপ্রতিরোধ্য মনে করেন, কাল তারাই ইতিহাসের পাতায় একটি অধ্যায় মাত্র। কিন্তু রাষ্ট্র বেঁচে থাকে, সংবিধান বেঁচে থাকে, জনগণ বেঁচে থাকে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব, আপনার দিকে আমি অভিযোগের আঙ্গুল তুলে বলছি, আপনি স্বরাষ্ট্রমন্ত্রী থাকা অবস্থায় বাংলাদেশের কোন মানুষের জানমালের নিরাপত্তা নাই কেন? আপনাকে আমি স্মরণ করে দিতে চাই, কবি নজরুল বলেছিলেন, আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথাই না বড় হয়ে কাজে বড় হবে। স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি কথাই বড় হতে চান, কাজের মাধ্যমে না, প্রমাণ হয়ে গেছে ইতিমধ্যে। আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাহিরে দূর দূরান্ত থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, অনুরোধ করব তাদের সকলকে দয়া করে পুরো ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব আজকে আপনাদের সামনে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এবারে মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে কথা বলে আলোচনায় এসেছে এক নারী। তার সাহস দেখে রীতিমতো অবাক হয়েছে অনেকেই, এবং বিএনপি নেতাকর্মীরা তার উপরে রীতিমতো চড়াও হয়েছে বলা যায়। সেই নারী বলেছে, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব তিনি দেশ চালাতে ব্যর্থ হয়েছেন। তিনি বলেছেন, আমরা চেয়েছিলাম শির দ্বারা শক্ত করে দাঁড়ানো মেরুদণ্ডযুক্ত একজন প্রধানমন্ত্রীকে, যিনি দেশের হয়ে, দেশের মানুষের হয়ে কাজ করবে, দেশের কথা ভাববে, দেশের মানুষের কথা ভাববে। কিন্তু দিন শেষে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রধানমন্ত্রীর মেরুদণ্ড নেই, মেরুদণ্ডহীন প্রধানমন্ত্রী, তার কোনো শির দ্বারা নেই। প্রধানমন্ত্রীকে নিয়ে এই বক্তব্য দিয়ে এবং বিএনপির সমালোচনা করে আলোচনায় এসেছে এই নারী। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এবং অনেকেই তার প্রশংসা করছে, তার সাহসিকতার প্রশংসা করছে, অনেকেই অনেক ধরনের মন্তব্য করছে। সাম্প্রতিক সময়ে বেশ কিছু কর্মকাণ্ডের কারণে আলোচিত এবং সমালোচিত হচ্ছে বিএনপি সরকার। আপনারা দেখেছেন এনসিপি নেতাকর্মীদের ওপরে দফায় দফায় ছাত্রদল যুবদল মিলে যে হামলা করেছে, সে হামলার কারণে এখন দেশ জুড়ে সমালোচনার শিকার হয়েছেন। মানুষ বলছে, আবারও কি তাহলে ফ্যাসিবাদী কায়দায় বিরোধী দল নিপীড়নের পায়তারা শুরু করেছে সরকার? আবারও কি ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থা কায়েমের পরিকল্পনা করছে বিএনপি সরকার? প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, চলুন কথা না বাড়িয়ে আরও কয়েকজনের বক্তব্য আমরা শুনি, এবং ওই নারীর মুখ থেকে আমরা শুনব তিনি কেন প্রধানমন্ত্রীকে মেরুদণ্ডহীন, শিরদারাহীন প্রধানমন্ত্রী মনে করেন, তিনি কেন প্রধানমন্ত্রীকে নিয়ে এরকম কথা বললেন। আশা করি সঙ্গে থাকবেন পুরো ভিডিওটি জুড়ে। আপনারা আমাদের যদি পারেন ভিডিওটি সর্বোচ্চ পরিমাণে শেয়ার করার অনুরোধ থাকবে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান একটা কথা কি জানেন, মেরুদণ্ডহীন পুরুষ যেমন কোনো নারীর জীবনে সৌন্দর্য নিয়ে আসতে পারে না, ঠিক তেমনি মেরুদণ্ডহীন কোনো প্রধানমন্ত্রী ওই দেশের জনগণের জীবনেও কোনো ভালো কিছু নিয়ে আসতে পারে না। আমরা আসলে ডেমো টাইপের কোনো প্রধানমন্ত্রী চাইনি। আমরা চেয়েছিলাম মেরুদণ্ড যুক্ত শক্ত মজবুত টেকসই প্রধানমন্ত্রী, যিনি শুধু জনগণের থাকবে, দলমত নির্বিশেষে। কিন্তু আপনি কি প্রুভ করে দিলেন? 24 জুলাইতে ছাত্রলীগের হেলমেট বাহিনী ঠিক যেভাবে হসপিটালে হামলা করেছিল, ঠিক তেমনি আপনার টোকাই দল আজকে হসপিটালে হামলা করেছে, 24 ন্যাশনাল হসপিটালে করেছিল। আপনার কি একটা আছে না, নয়ন ভাইয়া টোকাই, ওই ভাইয়াটা আজকে ফুল পাঞ্জাবি পরে হেলমেট পরে গিয়েছে মাদ্রাসার ছেলেপেলেকে মারতে, লাঠি সোটা হাতে দৌড়ানি খেয়ে আসছে। আপনি কি জন্ম দিয়েছেন? গত 17 বছর আপনি লন্ডনে থেকেছেন। আপনি আপনার যে গত 17 বছরে যারা গর্তে ছিল, ওরা গর্ত শুধু কপি পেস্ট শিখেছেন। গ্রন্থগত বিদ্যার পরহস্তে ধন নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন, এটার মানে বুঝেন? আপনারা গ্রন্থগত বিদ্যা, আপনারা হলো ওই হাসিনারা বলে যা আছে, যা যা পরে করেছে আপনাদের সাথে অন্যদের সাথে, ওটা শিখেছেন। পরহস্তে ধন মানে ইন্ডিয়ার হাতে সবকিছু, আধিপত্যবাদ, যেটা এদের স্বাধীন, কিন্তু এদেশের সার্বভৌমত্ব নাই। আমরা নিঃসন্দেহে স্বাধীন, আমরা 71 স্বাধীন হয়েছি, এরপরে আমাদের কোনো সার্বভৌমত্ব নাই। আমাদের সার্বভৌমত্ব ভারতের কাছে। আমরা কোনো দেশের বিপক্ষে না, বাট আমরা চাই আমাদের সার্বভৌমত্ব থাকুক। কিন্তু আপনারা যুগে যুগে যতজন প্রধানমন্ত্রী আসতেছেন, যে দল থেকে আসতেছেন, কেউ এদেশের জনগণের সার্বভৌমত্ব দিচ্ছেন না। আমরা তো হাসিনাকে জন্য ভাগিয়েছিলাম, অথচ আপনি বসে তো সেম কাজই করতেছেন। আর একটা জিনিস দেখেন, এটার পরে আমার মেজাজ আর ঠিক থাকার উপায় নাই, এই ভিডিওটা না বানায় পারলাম না।
একজন কোরআনের পাখি দেলোয়ার হোসেন সাইদি, দলমত নির্বিশেষে যাকে মানুষ সম্মান করে, একমাত্র ওই সৌদি আরবে ওই আল্লাহর ঘরে ওখানে যা মানে যাকে কোরআনের পাখি বলা হয়েছে, যার ওখানে ঢোকার একদম পারমিশন ছিল, বাংলাদেশে যে কয়েকজন ব্যক্তি ঢোকার পারমিশন আছে তার মধ্যে একজন ছিল দেলোয়ার হোসেন সাইদি, তাকে নিয়ে এত অপমান অবমূল্যায়ন আমার স্বয়ং সৃষ্টিকর্তা সহ্য করবে না। ওই হাসিনার কথা এই সাইদি বলে গিয়েছিল যে তোমাকে দিল্লিতে চলে যেতে হবে, ও ঠিক দিল্লিতে চলে গেছে। এত ছোট ভাববেন না। আপনার টোকাই দল কি করছে আজকে দেখেন। দেলোয়ার হোসেন সাইদি হুজুরের ছবিটাতে জুতা নিক্ষেপ করে আপনার টোকাই সার্কেল মস্ত বড় ভুল করে ফেলছে, মস্ত বড় ভুল। এখন এগুলা নিয়ে কথা বললে আপনার টোকাই দল এসে ট্যাগ লাগাই দিবে আমরা জামাত করি। না, জামাতের সাথে আমার কোনো সম্পর্ক নেই, কিন্তু লাগাই দিবে। আমার হাতে দুইটা বই আছে, একটা হলো আনোয়ারে আম্বিয়া আর একটা হলো বিশ্ব শান্তি এবং মানবাধিকার প্রতিষ্ঠায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দুইটা বই আমাকে দেলোয়ার হোসেন সাইদি হুজুর নিজ হাতে বই উপহার দিয়েছিলেন। আমি তখন ইন্টারমিডিয়েট পড়ি সেই পিরোজপুর মহিলা কলেজে। আমি হামনাতে প্রথম হয়েছিলাম কোরআন তেলাওয়াতে। দুইটা বই হলো দুইটার জন্য, একটা হামনাত একটা কোরআন তেলাওয়াতের জন্য। আমি সাইদি হুজুরকে তখন ওখানকার এমপি, তখন দেখেছি কারো কোনো নারীর দিকে আমাদের দিকে তাকায় কথা বলতো না। ইভেন তখন সে খাওয়ার পরে দাঁত খিলাল করছিল, এটাও লক্ষ্য করেছিলাম, সে এই সুন্নাতটাও পালন করত। একজন দেলোয়ার হোসেন সাইদিকে আমার এলাকার, আমার পিরোজপুরের একজন হিন্দু লোকও অসম্মান করে না। সাইদি সম্পর্কে ধারণা নাই আপনার টোকাইদের। একটা কথা বলি, এইটা দেখার পরে আমি বেনজির, আমি একটা মেয়ে মানুষ, আমি জামাত করি না, কিন্তু একজন সাইদি হুজুরকে আপনার টোকাই দল এইভাবে অপমান করছে, এটা দেখার পরে আমার মন চাইছে আপনার টোকাই দলের এক পা আমার পায়ের নিচে রেখে আর এক পা ধরে টেনে ছিঁড়ে ফেলি। আপনি এদেরকে সামলান, মানুষের ধৈর্যের পরীক্ষা নেবেন না। ওই হাসিনারে ভাগাইছে এই দেশের, শুধু এনসিপি ভাগাই না, এনসিপিতে লোক ছিল কয়টা তখন। এদেশের জনগণের যখন ধৈর্যের বাঁধ শেষ হয়ে গেছে তখন রাস্তায় নামছে, সব নামছে। হাসিনাকে কোনো দল একা পারতো না ভাগাইতে, না এনসিপি, না জামাত, না বিএনপি, সর্বজনের ওখানে সম্পৃক্ততা ছিল জনগণের। এখন যেটা আপনি করতেছেন, কি একটা বানাইছেন না সুরঙ্গ নাকি আর একটা কি সুরঙ্গ আর বাংকার, ওখান থেকেই ভাগতে হবে। আপনার দোষ কোথায় জানেন? আপনি শক্ত হাতে আপনি এদেরকে শায়েস্তা করছেন না। আপনার গ্যাস নাই, আপনার বিদ্যুৎ নাই, আপনি এগুলা জনগণ যেন এটার দিকে কনসেন্ট্রেশন না দেয়, আপনি কনসেন্ট্রেশন ঘুরানোর জন্য পূর্ববর্তী হাসিনার মতো সব কাজ করতেছেন। হাসিনা ওই হিরো আলমকে পর্যন্ত ব্যবহার করতো, ওই ডিবি অফিসের টুনটুনি হারুন ওই হিরো আলমকে নিয়ে ডাইকা ভাইরাল ভিডিও করতে বলতো। অপু বিশ্বাস, আপনার ওই কি জানি আছে না আরো পরিমণি, এইটা সেটা, মামুন লাইলা বহুত কাহিনী করতো, মানুষের কনসেন্ট্রেশন ওদিকে দেওয়াইতো। আগের যুগ বাগে খাইছে, এটা বুঝে নেবেন, মানুষ সব বুঝে। এখন এই সমস্ত কাহিনী থেকে বের হন। আপনি আপনার টোকাই দল সামলান, জনগণ আপনাকে ভালোবাসবে, ভালোবাসে। আপনি আপনার মায়ের কারণে আপনি ভালোবাসা পান, কারণ আপনার মা আপনার মতো ছিল না। আপনার মা এদেশের ইসলামকে ভালোবাসতো। আপনার মা কাউকে অসম্মান করে কথা বলে নাই, অথচ আপনার মাকে নিয়ে ওই হাসিনা বিভিন্নভাবে চরিত্র হনন করার মতো কথা বলে গিয়েছে, যেটা আপনার মা করে নাই। আপনার মায়ের আচরণ আপনি ধারণ করেন, না হলে জনগণ আপনাকে ছেড়ে দিবে না। আমরা এক ফ্যাসিলিটিকে তাড়াইছি এই দেশে শান্তি সংস্কারের জন্য। এই জুলাইটাকে পুরো শেষ করে দিয়েছেন। শুরু থেকে যদি জুলাইয়ের আইন সংস্কারের বাস্তবায়ন করতেন, আর আজকে কি কার্ড, একে ওকে এই কার্ড দিয়ে, এই কার্ড না দিয়ে যদি আপনারা মানুষের দায়িত্বগুলো ঠিকঠাক ভাবে নিতেন, তাহলে আপনার দলের লোকজন এই কার্ডের টাকা খেয়ে পেট ভরতো না। পেটটা ভরে ভরে এখন চাঁদাবাজি, দুর্নীতি এগুলো শুরু করে দিয়েছে। নজর নাই আপনাদের নজর রয়েছে কি নাসিরউদ্দিন পাটোয়ারি। নাসিরউদ্দিন পাটোয়ারি সার্জিস কি করলো? নাসিরউদ্দিন পাটোয়ারি কি খারাপ বলছে? নাসিরউদ্দিন পাটোয়ারি একটা বাজে কথা বলছে, গালি দিছে কাউকে, অথচ আপনার দলের প্রত্যেকটা লোক ওই টকশোতে গিয়ে গালাগালি করে। আপনাদের নজরে আসে না এগুলো? নাসিরউদ্দিন পাটোয়ারি বেয়াদব। এই যে আমি কথা বলছি, আমি বেয়াদব, আমি জামাত। এই জামাতের 14 গোষ্ঠী সংগঠন খুঁজ গিয়া জামাতের কোথায় আমার নাম আছে, যা খালি জামাত বানাই দাও। দেশ সম্পর্কে কেউ ভালো কথা বললেই তার জামাত ট্যাগ লাগাই দেয়, তার মানে জামাত ইনসাফের পক্ষে আছে, একমাত্র জামাত সঠিক লাইনে আছে। তাইলে কথা হইল নিজের ভালো পাগলও বোঝে, কিন্তু আপনার দল প্লাস আপনি বুঝলেন না।
হাদির কথা যদি এভাবে করতে থাকেন, হাদির কথাই বাস্তবায়ন হবে। হাদি বলে গিয়েছিল না, বিএনপি সরকার মানে স্থান ঠিক রাখতে পারবে 3 বছর, পরবর্তীতে বলছে 2 বছর। এখন তো দেখতেছি যা শুরু করছে ওরা এরকমই হবে। কারণ জনগণ যদি জনগণকে গ্যাস না দেন, বিদ্যুৎ না দেন, পণ্যদ্রব্য বাড়াই ফেলেন, তারপরে এই রকমের হাসপাতালে, এরকমের বিভিন্ন প্রতিষ্ঠানে এখানে মায়ের পিঠ, এই চাঁদাবাজি, এরে মার, ওরে ধরো, এরে কাটো, এর ব্যবসা বন্ধ করে দাও, ওইটা করা, এগুলো করেন, কোথায় যাবেন? জনগণ তো তখন তাদের যাওয়ার জায়গা থাকবে না। ধাক্কাটা এত আপনাদেরকেই মারবে তখন, মধ্যখানে আবার কিছু প্রাণ যাবে। আমরা তো সেটা চাই না। আপনার কাছে আর আমরা তো বলতে গেলে আপনাকেই বলবো, কারণ আপনি প্রতিনিধিত্ব করছেন দেশের, দলের, আপনি প্রতিনিধিত্ব করছেন। আর এই ছেলেপেলেগুলোকে এত নর্মাল ভাইবেন না। ওরা মরতে ভয় পায় না, কি পারবেন? বাইরেই ফেলতে পারবেন। মাস আজকেও মরবে, কালকেও মরবে। ওরা তো মরার জন্য মানে বাঁচে নাই, ওরা মরে যাওয়ার পরও বেঁচে থাকার জন্য বাঁচে। ওই পার্থক্যটুকু বুঝতে পারলে জীবন সুন্দর। কিন্তু আর যা যা শুরু করছেন, এতে ওই হাসিনারে মানুষ ধৈর্যই না বসাবে। এখন মিলাই নিয়েন, আপনাকে ভাবতে হবে, এতে করে হাসিনারে আবার ধৈর্যই না মানুষ বসাবে, এবং সেই সিস্টেমেই তো যাচ্ছেন। আর আপনার দলের টোকাইরা যে বলে এই জামাত, রাজাকার, অমুক সমুক, তারা এই দেশ দিয়ে বাগাইবে, জামাতের পতন ঘটাইবে, আর বিরোধী দলে থাকবে কেটা তবু? হ্যাঁ, বিরোধী দলে কারে আনতে চাও বল? বিরোধী দল ছাড়া তোরা থাকবে কিভাবে? আরে অশিক্ষিত, আরে গাধা মূর্খের দল, খালি একটা রাজনীতি করস নেশায় নাইমা পইরা, কখন কি বলতে হয়, কি করতে হয় এতটুকুই জানো না। রাজনীতি হয় না, এদিকে দল থেকে ছাঁটাই করেন, আপনার চারপাশ ক্লিন করেন, আপনি কঠোর হাতে দেশকে নিয়ন্ত্রণ করেন, কারণ সামনে পরিণতি খুব ভয়ঙ্কর। ক্ষমতা কখনো চিরস্থায়ী নয়। আজ যারা রাষ্ট্রের চাবিকাঠি হাতে নিয়ে নিজেদের অপ্রতিরোধ্য মনে করেন, কাল তারাই ইতিহাসের পাতায় একটি অধ্যায় মাত্র। কিন্তু রাষ্ট্র বেঁচে থাকে, সংবিধান বেঁচে থাকে, জনগণ বেঁচে থাকে। পুলিশ কোনো দলের নয়, তারা বাংলাদেশের মানুষের। তাদের ইউনিফর্মে কোনো রাজনৈতিক দলের প্রতীক নেই, সেখানে আছে রাষ্ট্রের প্রতীক। তাদের অস্ত্র জনগণের বুক লক্ষ্য করে নয়, আইনের শাসন রক্ষার জন্য। বিরোধী দল রাষ্ট্রের শত্রু নয়, তারা গণতন্ত্রের অপরিহার্য কণ্ঠস্বর। যে রাষ্ট্র ভিন্ন মতকে ভয় পায়, সে রাষ্ট্র নিজের শক্তিতে নয়, নিজের দুর্বলতায় বিশ্বাস করে। যেদিন ক্ষমতার মঞ্চে দাঁড়িয়ে কেউ আর পুলিশকে প্রতিপক্ষ দমনের হাতিয়ার ভাববে না, যেদিন প্রশাসনের আনুগত্য ব্যক্তি বা দলের প্রতি নয়, সংবিধানের প্রতি হবে, যেদিন বিরোধিতাকে অপরাধ নয়, গণতন্ত্রের সৌন্দর্য হিসেবে দেখা হবে, সেই দিনই বাংলাদেশের প্রতিটি নাগরিক বুক ভরে বলতে পারবে, এই রাষ্ট্র আমারও। মনে রাখতে হবে, ক্ষমতার আয়ু সীমিত, কিন্তু অন্যায়ের স্মৃতি দীর্ঘ। ইতিহাসের আদালতে পদ পদবি নয়, বিচার হয় বিবেকের। তাই এমন একটি বাংলাদেশ গড়া দরকার, যেখানে সরকার বদলাবে কিন্তু রাষ্ট্র বদলাবে না, ক্ষমতা বদলাবে কিন্তু ন্যায় বিচার বদলাবে না, মুখ বদলাবে কিন্তু আইনের চোখ কখনো বদলাবে না। ক্ষমতা বদলালেই যদি পুলিশও বদলে যায়, তবে প্রশ্ন থেকেই যায়, স্থায়ী কে, আইন নাকি ক্ষমতাবানদের প্রতি আনুগত্য? একটি সভ্য রাষ্ট্রের উত্তর একটাই হওয়া উচিত, স্থায়ী হবে আইন আর আনুগত্য থাকবে শুধু সংবিধানের প্রতি। কারণ একটি জাতির সবচেয়ে বড় শক্তি বন্দুকের নল নয়, মানুষের বিশ্বাস। আর সেই বিশ্বাস একবার ভেঙে গেলে কোনো ক্ষমতাই তাকে সহজে ফিরিয়ে আনতে পারে না। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব, আপনার দিকে আমি অভিযোগের আঙ্গুল তুলে বলছি, আপনি স্বরাষ্ট্রমন্ত্রী থাকা অবস্থায় বাংলাদেশের কোন মানুষের জানমালের নিরাপত্তা নাই কেন? কিসের স্বরাষ্ট্রমন্ত্রী? আমি মানি নাই স্বরাষ্ট্রমন্ত্রী আপনাকে। স্বরাষ্ট্রমন্ত্রী কবি নজরুল ইসলামের কবিতা আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই। কবি নজরুল ইসলাম 8ম শ্রেণী পাস করেছেন, কিন্তু তার মেধা আল্লাহ তাআলা এতটা দিয়েছে যে মাস্টার্স পাস করার পরও আজকে নজরুলের কবিতা মানুষ পড়ে। আপনাকে আমি স্মরণ করে দিতে চাই, কবি নজরুল বলেছিলেন, আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথাই না বড় হয়ে কাজে বড় হবে। স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি কথাই বড় হতে চান, কাজের মাধ্যমে না, প্রমাণ হয়ে গেছে ইতিমধ্যে। আজকে
বাংলাদেশে এত গুজবের কারখানা, মিডিয়া সন্ত্রাস, হত্যা, ধর্ষণ এগুলো হচ্ছে কেন? আপনি স্বরাষ্ট্রমন্ত্রী থাকা অবস্থায় স্মরণকালের স্মরণীয় অপরাধ সংঘটিত হচ্ছে, যার মানে কোনো নিরাপত্তা নাই। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব, আপনার দিকে আমি অভিযোগের আঙ্গুল তুলে বলছি, আপনি স্বরাষ্ট্রমন্ত্রী থাকা অবস্থায় বাংলাদেশের কোন মানুষের জানমালের নিরাপত্তা নাই কেন? কিসের স্বরাষ্ট্রমন্ত্রী? আমি মানি নাই স্বরাষ্ট্রমন্ত্রী আপনাকে। আজকে আমরা জনগণ 5 আগস্ট পরবর্তী শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছি একটি বৈষম্য বিরোধী বাংলাদেশের জন্য। আমরা শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছি সকল দলের গণতান্ত্রিক পর্যায়ে রাজনীতি করার সমান অধিকার নিশ্চিতের জন্য। আজকে বাংলাদেশে আরেকটা বাক্সার কায়মত চলছে। এই জন্য আমরা 5 আগস্টে যুদ্ধ করিনি। 5 আগস্টে ছাত্র জনতার রক্তে রঞ্জিত এই বাংলাদেশ আমরা যদি এক স্বৈরাচারকে তাড়িয়ে দিয়ে থাকি, নতুন কোন স্বৈরাচার আমরা দেখতে চাই না। আমরা এক হাসিনাকে বিদায় করেছি, নতুন হাসিনা তৈরি করার জন্য আমরা 5 আগস্ট ঘটাই নাই। বিএনপির নীতি নির্ধারক যারা আছেন মনে রাখবেন, জনগণকে খেপাবেন না। জনগণকে খেপালে পরিণতি কিন্তু ভালো হবে না। হাসিনা হেলিকপ্টারে চলে গেছে, ভবিষ্যতে যারা হাসিনার পথে পা রাখবেন, বাংলার জনগণ আপনাদেরকে হেলিকপ্টার উঠতে দিবে না। হেলিকপ্টার উঠার আগে আপনাদের আন্ডারপ্যান্ট খুলে জনগণ নিয়ে নেবে। এই বাংলাদেশের মানুষ ফিট দেওয়ালে থেকে গেলে কিভাবে রাজনীতিবিদ নেতাদের জায়গা খুলতে হয় এটা 5 আগস্টে দেখিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব বিএনপির ভিতরে অযোগ্য মন্ত্রী এমপিদেরকে একটু নজরদারি করুন। ভালো লোককে ক্ষমতার চেয়ারে বসান, অযোগ্য অপদার্থ লোক এবং কি পাশের দেশের দাদাদের সামসাগিরি যারা করে ওবায়দুল কাদেরের মতো তাদেরকে দল থেকে ছাঁটাই করুন। এই দেশ ভালো থাকবে, এই সমাজ ব্যবস্থা ভালো থাকবে, এই রাষ্ট্রটা নিরাপদে থাকবে। প্রিয় দর্শক শ্রোতা, আমি একটি দুঃস্বপ্ন দেখেছিলাম, বাট সেই দুঃস্বপ্নটি আসলে ছিল একটি সুখের স্বপ্ন। অর্থাৎ স্বপ্নে দেখছিলাম আমরা হাসিনা নামক এক দৈত্যের হাত থেকে রেহাই পেয়েছি, সেই দৈত্যকে আমরা বাংলাদেশের বাইরে বের করে দিতে পেরেছি, আর আওয়ামী লীগ নামক একটি মাফিয়া সংগঠনকে শেষ করে দিতে পেরেছি, ডিসমেন্টল করে দিতে পেরেছি। এটি আমি স্বপ্নে দেখছিলাম। তো এটি দুঃস্বপ্ন বলা ঠিক হবে না, এটি একটি সুখের স্বপ্নই আমার ছিল। কিন্তু ভুল ভাঙতে বেশি দেরি হয়নি। পরে আমি আসলে বাস্তবে ফিরে আসলাম এবং মনে হলো যে না, আমি ভুল দেখছিলাম। হাসিনা নামক মনস্টার আমাদের দেশে এখনও আছেন এবং আওয়ামী লীগ নামক মাফিয়া সংগঠনটি এখনও ক্রিয়াশীল, এমনটি এখন আমার বোধ হচ্ছে। আর কেন এই কথা বলছি ইতিমধ্যে আপনারা হয়তো আন্দাজও করেছেন। আজ সকাল থেকে ঢাকায় বিশেষভাবে যা হয়ে গেল সেটি একেবারেই শেখ হাসিনা আমলের চিত্র। কার্বন কপি বললে ভুল হবে না, ঠিক তেমনটি হতো। কোনো একটি নির্দিষ্ট ছাত্রাবাসকে, কোনো একটি নির্দিষ্ট বিশ্ববিদ্যালয়ের হলকে ছাত্রলীগ টার্গেট করত, আর টার্গেট করে সেই হলের কক্ষগুলো থেকে বিরোধী রাজনীতি যারা করতেন, এখনকার ছাত্রদল, ছাত্র শিবির কিংবা অন্যরা, এদেরকে পিটিয়ে বের করে দিতেন। শুধু তাই না, তাদের কক্ষে ভাঙচুর চালানো হতো, আহত নিহত করেছেন অনেককে, অসংখ্যবার এইসব আমরা দেখেছি হাসিনার 15 বছরে। তো আজ যা ঘটে গেল একেবারেই তার কার্বন কপি। নিশ্চয়ই আপনারা আমার সঙ্গে একমত হবেন। প্রিয় দর্শক শ্রোতা, সন্ধ্যা 6:30টার দিকে আমি শেষের থেকে শুরু করছি, আসলে লেটেস্ট ডেভেলপমেন্ট দিয়ে শুরু করছি, এরপর পেছনে যাব। সন্ধ্যা 6:30টার দিকে ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের সদস্য সচিব নয়নের নেতৃত্বে ছাত্রদল দখল করে নিল ঢাকার বকশীবাজারের আলিয়া মাদ্রাসার একটি হল, ছাত্রাবাস। আর সেই একমাত্র ছাত্রাবাসটির নাম হলো আল্লামা কাশগড়ি রহমতুল্লাহ আলাইহি ছাত্রাবাস। সেই ছাত্রাবাস তারা দখল করে নিল এবং দখল করে নিয়ে শিবিরের নেতাকর্মীদের সেই সব কক্ষ থেকে, বলা হচ্ছে যে শিবিরের ছাত্ররা সেই কক্ষে থাকতেন, সেখান থেকে তাদেরকে বের করে দেওয়া হলো। শুধু বের করে দেওয়া না, তাদেরকে মারপিট করা হয়েছে, অনেককে কক্ষগুলোতে ভাঙচুর করা হয়েছে আওয়ামী স্টাইলে, এবং শেষে ছাত্রাবাসের ফটকে তালা মেরে দিয়েছে ছাত্রদল এবং যুবদল। শুধু তাই না, প্রিয় দর্শক শ্রোতা, সেখানে 25-30 জনের মতো আহত হয়েছেন শিক্ষার্থীরা। আর মাদ্রাসার অধ্যক্ষ জনাব ওবায়দুল হককে মারধর করেছেন তারা, ছাত্রদল এবং যুবদলের নেতাকর্মীরা। একবার ভেবে দেখুন, কখনো কি আমরা ভেবেছিলাম যে জুলাই অভ্যুত্থানোত্তর বাংলাদেশে এবং বিএনপি সরকারের মাত্র 5 মাস 6 মাসের মাথায় তারা একেবারেই হাসিনার ভূমিকা অবতীর্ণ হবেন এবং বিএনপি, ছাত্রদল, যুবদল, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ হয়ে উঠবে? কখনো কি আমরা ভেবেছিলাম এমনটি? আসলে অনেক কিছুই আমাদের ভাবনার সঙ্গে যায় না, লাইন করে না। তারপরে ঘটনা ঘটে এবং ঘটেছে। তো এইটি ছিল সন্ধ্যার চিত্র। আর তার আগে আজ সকাল থেকে নিশ্চয়ই আপনারা অবগত আছেন, সকালের দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একটি সেমিনার চলছিল। জুলাই অভ্যুত্থানের 2য় বার্ষিকী উদযাপন উপলক্ষে একটি অনুষ্ঠান চলছিল, সেমিনার। আর সেখানে উপস্থিত ছিলেন ইউজিসি চেয়ারম্যান, ইউনিভার্সিটি গ্রান্টস কমিশনের চেয়ারম্যান উপস্থিত ছিলেন। সেখানে যতদূর জানা যায় যে জগসু নেতৃবৃন্দ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের নেতৃবৃন্দ, যারা কিনা আসলে শিবিরেরই নেতাকর্মী, কারণ শিবিরই সেখানে জয় পেয়েছিল অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মতোই। সো তারা
সেই সেমিনারে যোগদান করতে চাইছিলেন কিছু প্ল্যাকার্ড হাতে বহন করে, যেই প্ল্যাকার্ডে কিছু দাবি দেওয়া ছিল ইউজিসি চেয়ারম্যানের কাছে। তো সেই দাবি দেওয়ার সংবলিত প্ল্যাকার্ড নিয়ে তাদেরকে সেখানে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি। ছাত্রদল বাধা দিয়েছে, শুধু বাধা না, তাদেরকে মারপিট করা হয়েছে এবং জোকসের বেশ কয়েকজন নেতা এবং সাধারণ শিক্ষার্থী আহত হয়েছে। শুধু তাই না, সাংবাদিকদেরও মারপিট করা হয়েছে, দু একজন শিক্ষকের সঙ্গেও অপমানজনক আচরণ করা হয়েছে, তারাও লাঞ্ছিত হয়েছে। এমনকি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল কমিটির সদস্যরাও ছাত্র দলের সঙ্গে মিশে, যেমনি আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রক্টর, ভিসি থেকে শুরু করে অন্যেরা ছাত্রলীগের, যুবলীগের সঙ্গে মিলিত হয়ে ছাত্র দল, ছাত্র শিবির তৎকালীন এবং বিরোধী ছাত্র সংগঠনের নেতৃবৃন্দকে, নেতাকর্মীদের উচ্ছেদ করতেন, মারপিট করতেন, হুমকি দিতেন। ঠিক একই স্টাইলে জানা যায়, গণমাধ্যমে এসেছে খবরগুলো এবং কিছু কিছু ভিডিও চিত্র দেখা গেছে যে প্রক্টোরিয়াল কমিটির সদস্যরা এর সঙ্গে যুক্ত এবং তারা হুমকি দিয়েছেন জকসু নেতৃবৃন্দকে, কেন তারা প্ল্যাকার্ড নিয়ে সেখানে যাবার চেষ্টা করছিলেন এবং তাদের হাত থেকে প্ল্যাকার্ড কেড়ে নিয়ে ছিঁড়ে ফেলা হয়েছে। এই ঘটনাগুলো ঘটেছে। তারপর ঢাকা কলেজেও সেটি ঘটেছে। ঢাকা কলেজেও ছাত্র শক্তি এবং ছাত্র শিবিরের ছেলেমেয়েরা সেখানে চেষ্টা করছিলেন জুলাই উপলক্ষে অনুষ্ঠান করবার জন্যে, তারা পোস্টার লাগাচ্ছিলেন, সেখানে তাদেরকে মারধর করা হয়। তো এই বিষয়গুলো সারাদিন ভরেই ঘটেছে এবং পাল্টা ধাওয়া, সংঘর্ষ, ভাঙচুর সারাদিন ভরে হয়েছে। আর সন্ধ্যায় হয়েছে চূড়ান্ত পর্ব আলিয়া মাদ্রাসায়। তো প্রিয় দর্শক শ্রোতা, নয়নকে আমরা দেখলাম লাঠি হাতে, অত্যন্ত গতিশীল তার নেতৃত্ব, এবং নয়ন গত কয়েক মাস ধরে গতিশীল নেতৃত্ব দিয়ে এসছেন ঢাকা শহরে বিভিন্ন জায়গায়, সেটি আমরা দেখেছি। তো নয়ন আজও গতিশীল নেতৃত্ব দিয়েছেন। সম্ভবত নয়নের মিনিস্টারশিপ পাকা। নয়ন খুব শিগগিরই মন্ত্রী হয়ে আসলে, একজন ক্যাবিনেট মেম্বার হয়ে আসলে অবাক হবার কিছু থাকবে না। তো সেই উৎসাহে, সেই আগ্রহে, সেই উদ্দীপনায় নয়ন আজ কাজ করছিলেন, ছাত্রদলকে সহযোগিতা করছিলেন, তার পক্ষে যতটুকু সম্ভব সাধ্যের বাইরে গিয়েও চেষ্টা করছিলেন এবং চেষ্টায় তিনি সফল হয়েছেন, কারণ আলিয়া মাদ্রাসা দখল হয়ে গেছে। মজার ব্যাপার হলো, ছাত্রদল এবং যুবদল দাবি করেছে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে তারা যা করেছে আজ আলিয়া মাদ্রাসায়, সেটি শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে, এবং আলিয়া মাদ্রাসার ছাত্রাবাসের প্রধান ফটক তালা মেরে দেওয়া হয়েছে, সেটিও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করবার জন্য, এবং নিরাপত্তা নিশ্চিত হলে তারা আবার সেগুলো খুলে দেবেন। প্রিয় দর্শক শ্রোতা, আমি একেবারেই কিছু অমিল পাচ্ছি না। আমি অবাক হয়ে যাচ্ছি কি করে এরা হাসিনাকে কপি করতে পারলো। সো এটি একটি অসম্ভব যোগ্যতা এবং দক্ষতা আমি বলবো। হাসিনার কোনো কিছু এরা বাদ দিচ্ছে না, ছাত্রলীগের কোনো কিছু এরা বাদ দিচ্ছে না, যুবলীগের কোনো কিছু বাদ দিচ্ছে না। তারা যেভাবে করতেন সব কিছু ঠিক একইভাবে তারা করছে, কোনো কিছু বাদ যাচ্ছে না, এবং করবার পর তারা মিথ্যের আশ্রয় নিচ্ছেন। এখানে আবার তাদের সাহসের অভাব দেখা যাচ্ছে। তখন তারা বলছেন সাধারণ ছাত্ররা। মজার ব্যাপার হলো, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটলো, সেখানে ছাত্রদল বিবৃতি দিয়েছে, বক্তব্য দিয়েছে যে সেখানে সাধারণ শিক্ষার্থীদের হাত থেকে সেখানকার ছাত্র শিবির নাকি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এবং জকসু নেতৃবৃন্দ এবং ছাত্র শক্তির ছেলেমেয়েরা, এরা নাকি সাধারণ শিক্ষার্থীদের রোষানলে পড়েছিল। সাধারণ শিক্ষার্থীরা এদের মারপিট করতো, এদের নিরাপত্তা বিঘ্নিত করতো, তাই ছাত্র দল তাদের নিরাপত্তা নিশ্চিত করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। তো এইটি একটি চমৎকার তামাশা। তারা আজকাল তাদের সেন্স অফ হিউমার অসাধারণ হয়ে উঠেছে। ছাত্র দলের রসবোধ উচ্চমাত্রার নেক্সট লেভেলে চলে গেছে। প্রিয় দর্শক শ্রোতা, আমরা দেখেছি সেই 8 জুলাইয়ের হবিগঞ্জে হামলায় তখনও বলেছিল কিন্তু তারা যে সেখানে সাধারণ ছাত্র জনতার রোষানলে তারা পড়েছিল এবং ছাত্র দলের কিচ্ছু করবার ছিল না। ছাত্র দল এইসব ঘটনার সঙ্গে যুক্ত নয়। সেখানকার হবিগঞ্জের ছাত্র দলের সভাপতি রিঙ্গন এই স্টেটমেন্ট দিয়েছিলেন যে সেখানে যা কিছু ঘটেছে, প্রধানমন্ত্রীকে কটূক্তি করবার কারণে, এমপি মন্ত্রীদের ছোট করে তুচ্ছ করে বক্তব্য দেওয়ার কারণে এনসিপি নেতৃবৃন্দের উপর নাকশ ছিলেন সাধারণ ছাত্র জনতা। তারা তাদের ক্ষোভ মিটিয়েছেন, রাগ মিটিয়েছেন তাদের উপর। আর ছাত্র দলের বা বিএনপির কিংবা যুব দলের সেখানে কিচ্ছু করবার ছিল না। তারা এইসবের জন্য মোটেই দায়ী না। বেশ মজার বিষয়টি, কৌতুকপ্রদ এবং একটি তামাশা বলতে হবে, চমৎকার। ঠিক একই কাজ করতেন হাসিনা এবং তার লেসপেন্সাররা। তো এটি বলছিলাম 8 জুলাই মঙ্গলবারের কথা। বুধবার চট্টগ্রামে আক্রমণ করা হয়েছিল। হবিগঞ্জের হামলার প্রতিবাদে চট্টগ্রামে এনসিপি মিছিল, প্রতিবাদ সমাবেশ করছিল। সেখানেও কিন্তু যুবদল, ছাত্রদল, বিএনপি সদস্যরা তাদের উপর হামলা করেন এবং সেখানেও তারা মিথ্যাচার করেন হামলার পরে। সেখানেও তারা বলেন যে তাদের কোনো হাত ছিল না সেখানে। বৃহস্পতিবার হামলা হয়েছিল, সেখানেও তারা একই কথা বলেছেন নাসিরুদ্দিন পাটোয়ারির উপর। সেখানেও তারা বলেছেন তারা করেনি, এটি তাদের কোনো সংস্রব নেই, তারা জানেন না। শুক্রবার সার্জিস আলমের উপর হামলা হয়েছিল তার গাড়িতে 2 দফায়, তখনও তারা স্টেটমেন্ট দিয়েছিল যে তারা এর সঙ্গে যুক্ত নন। সো মজার ব্যাপার হলো যে তারা আক্রমণ করছে, হামলা করছে, ফাইন, দায় নিতে দোষ কোথায়?
তারা তো বোল্ডলি, প্রাউডলি, ব্রেভলি বলতেই পারেন যে হ্যাঁ, আমরা সমুচিত জবাব দিয়েছি। কথার জবাব আমরা কথায় দেই না, যুক্তিকে যুক্তি দিয়ে খণ্ডন করি না, কথার জবাব দিয়ে আমরা লাঠি দিয়ে, অস্ত্র দিয়ে, সন্ত্রাসের ভাষায়, সহিংসতার ভাষায়। এটা বললেই তো হতো, তাহলে তাদের শৌর্যবীর্য আরও প্রকাশ পেত। সে এখন হামলা তারা করছেন, আর তারা এখানে একটু সামান্য বেয়াকফি করছেন। সেটি হলো এখনকার সময় কোনো কিছু লুকোনো যায় না, সব কিছু ক্লিপ থাকছে, ভিডিও ক্লিপ। এই যে দেখেন হলো আমার হাতে হলো ইটটা হলো অনেক জোরে হলো আইসা লাগে, এবং প্রথমে হলো গ্লাসটা ভেঙে আমার সাথে যে আমার সহযোগী ছিল সে অনেক রক্তাক্ত হয়েছে, এবং ওইটার পরে আবার আমার কাছে এসেছে। গাড়িতে ইটটা এখনো আছে। এইটা আমি পার্সোনাল জায়গা থেকে তারেক রহমানের উদ্দেশ্যে বলবো, আপনি মস্ত বড় একটা ভুল করেছেন, এবং এই ভুলের কাফারা আমি এটা পার্সোনালি নিলাম, আপনাকে দিতে হবে। আমাকে শেখ হাসিনা একবার জেলে নিয়েছিল, তার কাফারা উনি দিয়েছে, দিল্লিতে আছে। আমি আপনাকে অনেক আগে সতর্ক করেছিলাম, আপনি সতর্ক হন নাই। এটা আমি পার্সোনালি নিলাম, আপনি এটার কাফারা দিতে হবে, এবং আমাদের জীবন নিরাপদ না যে আপনার শাসন আমলে, এটা আজকে বাস্তবায়ন হলো। যদি মাথায় ইটটা হাতে না লাগে, মাথা লাগতো, তাহলে এতক্ষণ আমি জীবিত থাকতাম না। আশা করি যে রাজপথে দেখা হবে, রাজনৈতিকভাবে ইনশাল্লাহ মোকাবেলা হবে, এবং আজকে আপনার ক্ষমতা পতন শুরু ইনশাল্লাহ। চলন্ত অবস্থায় এটা জৈন্তাপুর থেকে যখন আমরা হরিপুরে প্রোগ্রাম শেষ করছি, প্রোগ্রাম শেষ করে 2-3 মিনিট গাড়ি চলার পরেই পুলিশ প্রটোকল ছিল। পুলিশ চেষ্টা করেছে, আমরা পুলিশের দোষ দিব না, কিন্তু যখন আজকে ইশরাক রাজপথ উত্তপ্ত করেছে, রাশেদ দীর্ঘদিন ধরে রাজপথ উত্তপ্ত করেছে, তা আমি মনে করি ইশরাক আজকে যখন মশাল মিছিলটা করেছে, এরপরে অ্যাটেম্প টু মার্ডার হয়েছে আমার উপরে, ফলত এই হত্যার জন্য দায়ী ইশরাকও। আমি যতদিন জীবিত আছি, আমি মরা পর্যন্ত কোনো আইনি ব্যবস্থা আমি মরা পর্যন্ত কোনো আইনি ব্যবস্থা নিব না। আমি মরা পর্যন্ত কোনো আইনি ব্যবস্থা নিব না। না, হয়তো তার সামনে এটা হয় না। আমরা তো বললাম প্রোগ্রাম খুব ভালোভাবেই শেষ হয়েছে, এবং আজকের 3টা প্রোগ্রামেই প্রশাসন তাদের জায়গা থেকে আমরা দেখেছি সর্বোচ্চ চেষ্টাও করেছে। প্রোগ্রাম পথসভা শেষ করে গাড়ি নিয়ে মুভ করার পরে 200-300 মিটার পর যখন খালি রাস্তা আসে, অন্ধকার থেকে এই ইটটা মারা হয়। যে কোনো অ্যাঙ্গেল থেকে ইটটা এমন ভাবে মানে তীক্ষ্ণ তির্যক ভাবে আসে, ট্রায়াঙ্গুলার হয়ে, যে কোনো জায়গা থেকে একটা মানুষের মাথায় যদি ওইটুকু স্পিডে এসে লাগে, তার মানে একটা মানে হতাহত হয়ে যাবে। আপনারা দেখলে বুঝবেন পুরো গ্লাস ভেঙে পড়ে আছে। আর পুলিশ একটা কথা বলতে হয়েছে, আমি জানি না আমাদের এই পর্যন্ত সিলেটে 5টা গাড়ি ভাঙা হচ্ছে, একজনের চোখ নাই, কিন্তু আমার এই যে রক্তটা, এটা রেড লাইন ছিল তারেক রহমান। এই রক্তের প্রতিশোধ আমি আপনার থেকে ইনশাআল্লাহ নিব, কড়া গন্ডা বুঝে নিব ইনশাআল্লাহ। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখতে পারলেন ব্যক্তিগত অভিব্যক্তি। অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কি বলতে চান, আপনাদের প্রতিক্রিয়া, মতামত এবং অপিনিয়নটা কি থাকবে, কি বলবেন আপনারা। দেশ জুড়ে নানা আলোচনা সমালোচনা, দেশ জুড়ে নানা ধরনের কথা বার্তা আমরা শুনতে পাচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এই বোন যে কথাগুলো বলেছে, সে কথাগুলো আমি মনে করি অনেকাংশে মানুষ সেম কথাই বলছে। অধিকাংশ মানুষই একই কথা বলছে, তাদের একই বক্তব্য যে আমরা যে এরকম রাষ্ট্র ব্যবস্থা চেয়েছিলাম, যেরকম প্রধানমন্ত্রী চেয়েছিলাম, সেরকম আমরা পাইনি। একদল ক্ষমতাচ্যুত হয়েছে, আরেক দল ক্ষমতায় এসে বসেছে। শুধুমাত্র ক্ষমতার পালাবদল হয়েছে, কিন্তু রাষ্ট্র কাঠামোর কোনো পরিবর্তন হয়নি, দেশের রাজনৈতিক পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি। সেই ইতিহাস বিক্রি করে চলা, সেই বিরোধী দলমতকে নিপীড়ন করা, তাদের উপরে নির্যাতন চালানো, মুখ বন্ধ করা, এ সমস্ত কিছুই চলমান অবস্থায় রয়েছে। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, যাই হোক, অনতিবিলম্বে আশা করছি মাননীয় প্রধানমন্ত্রী এই সমস্ত বিষয়গুলা খতিয়ে দেখবেন এবং তিনি এর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন। দেশে কোনো অরাজকতা পরিস্থিতি, কোনো অস্থিরতা আর ভবিষ্যতে আমরা দেখতে চাই না। আমরা সাধারণ মানুষ শান্তিতে থাকতে চাই। কোনো ধরনের হেলমেট বাহিনী, লাঠিয়াল বাহিনী আমরা দেখতে চাই না। ক্যাম্পাসগুলোতে কোনো রাজনৈতিককরণ আমরা দেখতে চাই না। প্রিয় দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা আপনাদের ব্যক্তিগত অভিব্যক্তি, মতামতটা উল্লেখ করে জানাবেন। আপনারা এই বোনের মুখ থেকে যে কথাগুলো শুনলেন, সেটা শুনে আপনাদের অভিব্যক্তি, ওপিনিয়নটা কি, আপনারা কতটা একমত পোষণ করতে চান।